নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসার পর প্রচুর শোরগোল হচ্ছে, প্রচুর বিতর্ক হচ্ছে এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই দিলীপ ঘোষের এই অবস্থানটাকে পার্টি এন্ডোর্স করছে কিনা, দল সমর্থন করছে কিনা। আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ডক্টর সুকান্ত মুন্দার, বিজেপি যিনি রাজ্য সভাপতি, তিনি বলেছেন যে এটা পার্টি স্ট্যান্ড নয়। যদি পার্টি স্ট্যান্ড না হয় তাহলে তাকে বহিষ্কার করা হবে না কেন, তাহলে তাকে সাসপেন্ড করা হবে না কেন? অসংখ্য বিজেপির কর্মী গ্রাসরুট লেভেলে যারা বারবার অত্যাচারিত হয়েছে তৃণমূলের দ্বারা, তারা চোখের সামনে দেখছেন দিলীপবাবু একান্ত আলাপচারিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আছেন। আর রাজ্য বিজেপি সভাপতি বলছেন পার্টি এটা এন্ডোর্স করে না। পার্টি যদি এন্ডোর্স না করে তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হবে না কেন? ঠিক এই প্রসঙ্গেই অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের কাছে মুখ খুলেছেন, বলেছেন পরিষ্কারভাবে শুভেন্দুর লড়াইটা বড্ড একা হয়ে যাচ্ছে, একক লড়াই। ওই মানুষটা একক লড়াই লড়ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী যে কেন দিলীপ ঘোষের এই অবস্থানের প্রেক্ষিতে দাঁড়িয়ে তার এই ধরনের গরিত কাজ করার পর তাকে কেন দল সাসপেন্ড করবে না। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের কি বলেছেন শুনুন। শেষ পর্যন্ত দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সস্ত্রীক ফটো ফ্রেমে ছবি দিলেন, 10 মিনিট আন্তরিকভাবে কথা বললেন এবং তারপর শুরু হয়েছে তীব্র এই নিয়ে বিতর্ক। কি বলবেন? না দেখুন, দিলীপ ঘোষ সরাসরি তার দলকে অস্বীকার করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন। কারণ তার দল বিজেপি প্রথম থেকেই বলে আসছিল যে জনগণের টাকা দিয়ে, অর্থাৎ করদাতাদের টাকা দিয়ে কেন মন্দির হবে। বিজেপি পরিষ্কার অবস্থান ছিল যে রাম মন্দিরের মতন এত বড় মন্দির তৈরি হয়েছে মানুষের টাকা দিয়ে, সেখানে সরকারের থেকে 1 টাকাও নেওয়া হয়নি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় করদাতাদের টাকা ব্যবহার করে কি করে মন্দির করলেন, কেন করলেন, এইটা বিজেপির আপত্তি সরকারিভাবে ছিল। বিজেপির দ্বিতীয় আপত্তির জায়গা ছিল যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চতুরীর সাহায্যে তিনি এটাকে কালচারাল সেন্টার বলছেন হিডকোর আন্ডারে, আবার অন্যদিকে জগন্নাথ ধাম বলছেন। এই দ্বিচারিতা কেন? ফলে বিজেপি অফিসিয়াল অবস্থান ছিল যে এই প্রকল্প বা এই উদ্বোধনের সাথে তারা যুক্ত হবে না। সেইখানে যেভাবে দলকে অস্বীকার করে দিলীপ ঘোষ গেলেন, কার্যত শুভেন্দু অধিকারী বুক চিরে তিনি দীঘায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে হাজির হলেন। এবং এটা কিন্তু বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের কাছে একটা বড় ধাক্কা। 2026-এর নির্বাচন আর মাত্র 11 মাস বাকি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলা যায় মাস্টার স্ট্রোক দিলেন। তিনি বিজেপির যে বিভাজন সেটাকে আরো বাড়ালেন এবং তার প্রকল্পের বৈধতা একজন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি করছেন। তিনি বলছেন যে স্থপতি খুব ভালো হয়েছে, প্রশংসা করছেন। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে যদি আপনি বিচার করেন তাহলে তাকে আজকে 100-তে 100 দিতে হবে। কারণ আপনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘার জগন্নাথ ধামের প্রকল্পটা করার পেছনে একেবারে ভোটের অঙ্ক আছে। গত দুটো নির্বাচন 2021-এ বিজেপি যে ভোট পেয়েছিল সেখানে হিন্দু ভোটের সংখ্যাগরিষ্ঠ ছিল 54%। প্রতি 100 জন হিন্দু ভোটারের মধ্যে 54 জন ভোট দিয়েছিল বিজেপিকে। আর 2024-এর লোকসভা নির্বাচনে যেখানে বিজেপির আসন কমে 18 থেকে 12 হয়েছিল, সেখানেও কিন্তু 55 জন মানুষ, হিন্দু মানুষ 100 জনের মধ্যে, তারা তৃণমূলের বিপক্ষে ভোট দিয়েছে, বিজেপির পক্ষে ভোট দিয়েছে। এবং বাংলাদেশের ইস্যু আসার পর পরিষ্কার যে রাস্তায় ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ছিল না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নিধন হয়েছে, অত্যাচার হয়েছে, সেই ইস্যুকে শুভেন্দু অধিকারী বারবার তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেই কেন, তার দল রাস্তায় নেই কেন, এই প্রশ্ন সামনে রেখে কিন্তু বিজেপি তীব্র আক্রমণ করেছিল। তার ফলে হিন্দুদের মনে এই সংশয়টা তৈরি হয়েছিল যে মুসলিম ভোটটা পাওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেননি বাংলাদেশের ইস্যুতে। একই ভাবে মালতীপুর, মালদাতে অথবা মুর্শিদাবাদের যখন হিন্দুরা ঘরছাড়া হলো জিহাদিদের আক্রমণে, ভিন্ন রাজ্যে কেউ কেউ মালদাতে আশ্রয় নিতে বাধ্য হলেন হিন্দুরা, তখন কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে গিয়ে দেখা করেননি, তাদের ত্রাণ শিবিরে পৌঁছাননি। পৌঁছেছিল কিন্তু বিজেপির নেতৃত্ব, শুভেন্দু অধিকারী বিশেষ করে আমি বলবো আলাদা করে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। ফলে সারা রাজ্য জুড়েই কিন্তু একটা মনে হচ্ছিল যে ক্রমশ হিন্দু ভোটের একটা পোলারাইজেশন বিজেপির পক্ষে যাচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী যে স্লোগান তুলেছিলেন হিন্দু হিন্দু ভাই ভাই,
তার একটা কিন্তু সরাসরি প্রভাব আমি কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে দেখেছি, যে উন্মাদনা তৈরি করেছিল। এইরকম অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে কিন্তু চেয়েছিলেন যে হিন্দু ভোটের মেরুকরণটাকে যে কোনো ভাবে আটকাতে, এবং তারই অংশ হিসাবে কিন্তু জগন্নাথ ধামের এই উদ্বোধনটাকে তিনি একটা মেগা ইভেন্টে পরিণত করতে চেয়েছেন বা চেয়েছিলেন। সারা দেশ জুড়ে বিজ্ঞাপন দিয়েছেন, সমস্ত কাগজে 3 পাতার বিজ্ঞাপন। আজকে সেই মানে একেবারে কেরালার থেকে কাশ্মীর পর্যন্ত সমস্ত কাগজে বিজ্ঞাপন গেছে, গুজরাট থেকে কোহিমা পর্যন্ত। এবং তৃণমূল কংগ্রেস দল হিসেবে আজকে রাস্তায় নেমে পড়েছিল, এলইডি লাগিয়ে তারা এই প্রোগ্রাম দেখিয়েছে। বিভিন্ন নেতারা কয়েকদিন ধরে জনসংযোগ করছিল, এবং মমতা নিজে ঘোষণা করেছেন বাড়ি বাড়ি তিনি মানে প্রসাদ পৌঁছে দিবেন জগন্নাথ ধামের, দীঘার জগন্নাথ ধামের। ফলে বুঝতেই পারছেন যে হিন্দুদের কাছে এই বার্তাটা দেওয়ার জন্যই তিনি এই প্রোগ্রামটা করেছেন, যে ভাই হিন্দুদের জন্য আমরা আছি। এই বার্তাটা বিকল্প হিসাবে যখন শুভেন্দু অধিকারী কাঁথিতে বিভিন্ন সাধু সন্তদেরকে জমায়েত করে প্রকৃত হিন্দুত্বের দাবি তুলে একটা আলাদা বিকল্প মানে সভা আয়োজন করেছেন, সেই সভায় কিন্তু দিলীপ ঘোষ গেলেন না। দিলীপ ঘোষ কোথায় গেলেন? যে দল তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, যে দলের কাছে বিজেপির 250-র উপরে কর্মী নিহত হয়েছে, সেই দলের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে তিনি বসলেন। এটা কর্মী সমর্থকদের কাছে কি বার্তা গেল? যখন শুভেন্দু অধিকারী আজকে মুর্শিদাবাদের 17টা হিন্দু মন্দির ধ্বংস হয়েছে, সেগুলো পুনর্গঠনের মানে সূচনা করলেন, তখন সেখানে না গিয়ে দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের সাথে গিয়ে দিলীপ ঘোষ বা কুণাল ঘোষের সাথে বসে কি বার্তা দিলেন, সেটা দিনের আলোর মতন বিজেপির কর্মী সমর্থকদের কাছে পরিষ্কার হবে বলেই আমার ধারণা। এবং এই বিজেপিকে মানুষ বিশ্বাস করবে কোথা থেকে, কি করে বিশ্বাস করবে? বারবার দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন মানে নিজের জীবন বিপন্ন করে লড়াই করছে, একটা বিকল্প রাজনীতির সন্ধান দিচ্ছে, যখন 24-এ নির্বাচনের খারাপ ফলাফলের পরে সকলেই হতাশ হচ্ছিল, শুভেন্দু অধিকারী হিন্দুত্বের রাজনীতিকে সামনে রেখে কিন্তু পশ্চিমবাংলায় একটা সম্ভাবনা খুঁজছিলেন। সেই সম্ভাবনায় জল ঢালছে একের পর এক বিজেপির নেতৃত্ব, এবং পরিষ্কার মানে দিল্লির একটা অংশ এবং আরএসএস এর একটা অংশের মানে সমর্থন নিয়ে কি শেষ পর্যন্ত দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলেন? এই প্রশ্নটা কিন্তু থাকবে। কারণ দিলীপ ঘোষ কোথা থেকে এত সাহস পেলেন? নাকি তিনি তার নতুন যে নববধূ, তিনি অনেকটা শিখা মিত্রর মতন ভূমিকা নিচ্ছেন। সৌমেন মিত্র শ্রী শিখা মিত্র যেমন সৌমেন মিত্রকে বৃদ্ধ বয়সে কংগ্রেস ছেড়ে তৃণমূলে ডায়মন্ড হারবারে প্রার্থী করানোর জন্য নিয়ে চলে গিয়েছিলেন, শিখা মিত্রের ভূমিকাটা দিলীপ ঘোষের নববধূ করছেন না তো? হয়তো আগামী দিনে ক্ষমতার বৃত্তের মধ্যে ঢোকানোর জন্য দিলীপ বাবুকে আজকে সেখানে যেতে তিনি বাধ্য করলেন না তো? আগামী দিনে তৃণমূলে জয়েন করানো হবে না তো? এমন তো আমরা দেখবো না যে খড়গপুরে বিজেপির 2জন পুরনো মানে নেতা একে অপরের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে, দিলীপ ঘোষ তৃণমূলের আর ওদিক থেকে হিরণ বিজেপির, না হিরণ তৃণমূলের, দিলীপ ঘোষ বিজেপির, এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে না তো? ফলে আমি আপনাকে বলছি, দিনের শেষে লড়াইটা কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য একক লড়াইয়ে পরিণত হচ্ছে। এই লড়াই শুভেন্দু অধিকারীর অন্তিম লড়াই, এই লড়াই শুভেন্দু অধিকারীর কেরিয়ারের শেষ লড়াই। এই লড়াই মানে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে সামনে রেখে সারা বাংলার তৃণমূল বিরোধী সমস্ত কর্মী সমর্থকদের লড়াই। ফলে শেষ বিচারে আমি বলছি, শুভেন্দু অধিকারী মানে মানে শেষ একটা চেষ্টা হয়তো করবেন, কিন্তু দলকে তিনি কাছে মানে এতদিন পেলেন না। এবং আজকেও আমি আপনাকে বলছি, দিলীপ ঘোষকে কেন সাসপেন্ড করা হবে না? দিলীপ ঘোষকে কেন টলারেট করা হবে? যে পার্টি ডিফাই করে মানে পার্টির নির্দেশকে অগ্রাহ্য করে তৃণমূলের আয়োজিত সভা মানে অনুষ্ঠানে গেছে, তৃণমূল সরকারের অনুষ্ঠানে গেছে, সেই মানে সেই কারণে দল কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দিলীপ ঘোষকে দল থেকে বহিষ্কার করবে না বা সাসপেন্ড করবে না? আমি শুধু দেখলাম দলের মুখ্য যিনি বার্তা বাহক অর্থাৎ সৌমিক ভট্টাচার্য, তিনি দিল্লি থেকে এবিপি আনন্দকে একটা বাইট দিয়েছেন, তাতে বলেছেন দলের সরকারি অবস্থান হলো বিরোধী দলের নেতার পক্ষে, অর্থাৎ বিরোধী দলের নেতা যে বিকল্প সমাবেশ করেছে তাকেই আমরা সমর্থন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ ধামের অনুষ্ঠানকে নয়। যদি তাই হয় তাহলে কেন আপনার প্রাক্তন সভাপতি সেখানে গিয়ে হাজির হলো এবং শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানের উপর দিয়ে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মেলাতে চলে গেল? এটা যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ না হয়, তাহলে কোনটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ? কেন দল
মানে কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? যদি না নেয় তাহলে মনে রাখবেন, তাহলে বুঝতে হবে দিদি মোদির যে সেটিং এর তত্ত্ব পশ্চিমবাংলায় একেবারে গেঁথে আছে, মানুষের মনে অনেকেই বিশ্বাস করেন, সেটা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা পাবে। দিলীপ ঘোষের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় তাহলে মনে করতে হবে যে দিলীপ ঘোষ মানে আরএসএস এর প্রশ্রয়ে বা বিজেপির একটা অংশের প্রশ্রয়তেই তিনি গেছেন, এবং সেখানেই মোদি দিদি সেটিং এর তত্ত্বটা আসছে। অতীতে বারবার এই প্রশ্নটা আসছে, অতীতে বারবার শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন কখনো আইএস আইপিএস দের মানে কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য, রাজ্যের নিয়ন্ত্রণ কমানোর জন্য উদ্যোগ, কিন্তু নরেন্দ্র মোদী আটকে দিয়েছেন। শুভেন্দু অধিকারী যখন এনআইএ তদন্ত মুর্শিদাবাদে চাইছেন, বিচারক বলছেন যে নিজের থেকেই কেন্দ্রীয় সরকারের আইন অনুসারে এনআইএ তদন্ত মুর্শিদাবাদে জিহাদিদের বিরুদ্ধে করতে পারে, কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতারা কিন্তু সাড়া দেয়নি, শুভেন্দু চাইলেও কিন্তু সাড়া দেয়নি। এটা কিন্তু আমরা দেখেছি। যখন যখন মনে করা হচ্ছিল সিবিআই ইডি মাথা পর্যন্ত পৌঁছাবে, সেটা শিক্ষক দুর্নীতির প্রশ্নে হোক, মানে বিভিন্ন চাকরির দুর্নীতির প্রশ্নে হোক, কয়লা থেকে শুরু করে যে গরুর মানে পাচারের দুর্নীতি, একটার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেলাম না। বিচারকরা হতাশ হলেন আদালতে বসে যে কেন তদন্তটা মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না। যে কারণে সুজয় কৃষ্ণ ভদ্র জেলে খাটেন, তার মালিক কেন বাইরে, এই প্রশ্নের উত্তর কিন্তু মানে সিবিআই ইডি তদন্ত থেকে বেরিয়ে আসেনি বা কেন্দ্রীয় নেতৃত্ব দিতে পারেনি। ওখানেই যেমন সেটিং এর তত্ত্বটা বারবার প্রতিষ্ঠা পায়। এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে ভোট থেকে অ্যাবসেন্ট থাকেন, এই প্রশ্নগুলো যখন সামনে রেখে একের পর এক, বা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত সমস্ত যাওয়া আসা করার পরে কোনো তো ব্যবস্থা নিতে দেখলাম না আমরা। প্রধানমন্ত্রীকে অসম্মান করার থেকে শুরু করে প্রোটোকল ভাঙার এই অভিযোগ আনার পরেও কোনো তো উদ্যোগ আমরা দেখলাম না। রাজীব কুমারের বিরুদ্ধে কোনো উদ্যোগ তো দেখলাম না। দিনের শেষে তাহলে সেই প্রশ্নটাই আসবেই বারবার যে শুভেন্দু অধিকারী হয়তো নিজের জীবন বিপন্ন করে, নিজের সহায় সম্পদ সমস্ত বিপন্ন করে হয়তো একটা বিকল্প মানে রাজনীতি করবার চেষ্টা করছেন, হয়তো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসনকে সরাবার চেষ্টা করছেন, কিন্তু শেষ বিচারে তার দল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সমর্থন না মেলায় বা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দেওয়ার উদ্যোগ নেওয়ার ফলেই শেষ রক্ষা হয়তো করতে পারবেন কিনা এই প্রশ্নটা থাকছে। দিনের শেষে এই কথা বলতেই হবে আমাদের যে আজকে দিলীপ ঘোষ যেভাবে শুভেন্দু অধিকারীর বুকের উপর দিয়ে একেবারে দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসলেন, এটা বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ভয়ঙ্কর হতাশা যেমন একদিকে তৈরি করবে, তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকে যারা ভাবছিল, যারা মনে করছিল তৃণমূল বিরোধী হিসাবে বিজেপিকে সমর্থন করে অন্তত তৃণমূলকে হটাই, তারাও কিন্তু আজকে ভেঙে পড়বে। কারণ দিনের শেষে এটা পরিষ্কার হয়ে যাবে কাদের বিরুদ্ধে লড়াই করছি, মানে কাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করছি। যে নেতারা সেটিং হয়ে থাকে, যাদের জন্য সিবিআই ইডি মাথা পর্যন্ত ধরে না, যারা নিজেদের পার্টিকে অগ্রাহ্য করে তৃণমূলের প্রোগ্রামে যায়, এবং যারা নির্বাচনের সময়ও বুথ লেভেলে ম্যানেজ হয়ে যায় আইপ্যাকের দ্বারা অথবা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের দ্বারা, সেই পার্টি আদতেও তৃণমূলকে অপসারণ করতে চায় কিনা, পারবে কিনা, সেই প্রশ্নটা আসবে। এবং শেষ বিচারে যেন ক্রমশই আমি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যেন কর্ণের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, জেনেও, অর্থাৎ যুদ্ধে পরাজয়ের সম্ভাবনা জেনেও কর্ণ যেমন লড়াই করেছিল মহাভারতের যুদ্ধে, সে লড়াই যেন শুভেন্দু অধিকারী করে যাচ্ছে, সেটাই আমি দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ বিশ্বনাথ দা, অনেক ধন্যবাদ।